চলো আজকে আমাদের নতুন ক্লাস করাবো আজকে কনস্টিটিউশনের ফার্স্ট ক্লাস এবং কনস্টিটিউশনের খুব একটা বেসিক ক্লাস হবে আজকে আমাদের, কারণ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং গুরুত্বপূর্ণ বিষয়। তার রেসপেক্টে আমরা আজকে একটা নতুন ক্লাস করবো, কারণ এখানে এই ক্লাসটা অনেকদিন আগে হয়ে গেছে। আবার আমরা এই ক্লাসটাকে রিশিডিউল করছি এবং আবার নতুন যারা স্টুডেন্ট এসছো, যারা বিগিনার্স, তারা স্টার্ট করছো, তো তাদের জন্য এই ক্লাসটা রিশিডিউল একদম বেসিক্স থেকে স্টার্ট হচ্ছে। ফার্স্টে তোমরা আমাকে বলো, আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন রাখবো। যারা ধরো নতুন, আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ কনস্টিটিউশন, কনস্টিটিউশন জিনিসটা কি, একদম নতুন থেকে স্টার্ট করো। আগের কি হয়েছে জিনিসটাকে ভুলে যাও, ভুলে গিয়ে একদম নতুন করে যেমন জীবন স্টার্ট করে তেমনি তেমন করে স্টার্ট করো। হোয়াট ইজ কনস্টিটিউশন, ফার্স্ট কোশ্চেন। প্লিজ সবাই কিছু নোটস করতে হবে না, যখন আমি বোর্ডে লিখবো তখন নোটস করো, বাট এখন ক্লাসটা শোনো। হোয়াট ইজ কনস্টিটিউশন, সংবিধান কি তোমাদের মতে কি সংবিধান? দাও কেউ একজন তাদের ওপিনিয়ন্স দাও, সংবিধানটা কি, আমরা সংবিধান কাকে বলি? কেউ কিছু বলতে পারছো না? হ্যাঁ, রুলস, রুলস একজনের কথা, এরকম রুলস। আচ্ছা, আর নিয়ম, আচ্ছা নিয়ম বিধি, আচ্ছা দেশ চালানোর নিয়ম বিধি, আচ্ছা। আর আমি কিন্তু সব তোমাদের মতামতগুলো লিখছি। আর ল অ্যান্ড অর্ডার, আচ্ছা। আর কারোর কোনো কিছু মতামত নেই, তাই তো? দেখো এই তিনটে জিনিসই কিন্তু এক। কিরকম? ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে গেলে কি দরকার? রুলস দরকার। দেশকে চালানো নিয়মের আরেকটা কথা কি? রুলস। ট্রাফিক আইন মেনে চলুন, ওবে দ্য ট্রাফিক রুলস, তাই তো লেখা থাকে তো গাড়ির পেছনে। আর ফার্স্টের একটা কথাই প্রথমে এলো, সেটা হচ্ছে রুলস। তাহলে আমরা মদ্দা কথা বা আমরা একদম সামারিজ ভাষায় কি বলতে পারি, যে কনস্টিটিউশন হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের সমন্বয়। এইবার কনস্টিটিউশন যদি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের সমন্বয় হয়, তাহলে আমরা তোমাদের কাছে জিজ্ঞেস করি ল কি, তাহলে তোমরা কি বলবে? হোয়াট ইজ ল? কনস্টিটিউশন যদি হয় সাম রুলস অ্যান্ড রেগুলেশনসের সমন্বয়, তাহলে ল কি? হোয়াট ইজ ল? ল হচ্ছে সেটার অ্যাপ্লিকেশন, আচ্ছা অ্যাপ্লিকেশন। আর কিছু? হোয়াট ইজ ল? লটাই তো হচ্ছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো ভাই। কেন, কিভাবে হলো? দেখ, তুই যদি আজকে বাইক চালাচ্ছিস হেলমেট ছাড়া, পুলিশ তোকে ধরলো, পুলিশ তোমাকে ধরলো, পুলিশ ধরার পর তোমাকে কোন আর্টিকেলের ওপর বেস করে সে তোমাকে ফাইন করবে? তুমি হেলমেট চালাচ্ছ না, মানে হেলমেট ছাড়া গাড়িটাকে নিয়ে যাচ্ছ। তাহলে হেলমেট না ছাড়া গাড়ি নিয়ে যাওয়া, এটা একটা রুলস রয়েছে যে তোমাকে হেলমেট পরতেই হবে। এটা লয়ে মেনশন করা রয়েছে যে সাম রুলস অ্যান্ড রেগুলেশনস ল। এই ল যে মেনশন করা রয়েছে, এই লয়ের সমন্বিত রূপ হচ্ছে কনস্টিটিউশন। আমি গল্পটা বোঝাতে পারলাম কি না? সামান্য একটা পুলিশ এবং গাড়ির আমি এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল, ভুরি ভুরি এক্সাম্পল হয়, জাস্ট যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে সেই এক্সাম্পলটা দিয়ে বোঝালাম। তাহলে হোয়াট ইজ দ্য ল? ল হচ্ছে সাম রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং লয়ের যে সমন্বিত একটা বই, সেটা হচ্ছে কনস্টিটিউশন। আমি কি বোঝাতে পারলাম? সবার কাছে গল্প ক্লিয়ার? হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন? এবার তোমাদের সেকেন্ড কোশ্চেন বলি, এই লটাকে কারা ক্রিয়েট করে? হু ইজ এ ক্রিয়েটেড বাই ল? লেজিসলেচার। একমাত্র ওই তো অ্যান্সার দিয়ে যাচ্ছে, আর সবাই কি দর্শক? তোমরা ওপিনিয়ন বলো, বলতে হবে তো না। ল কারা ক্রিয়েট করে? লেজিসলেচার। লেজিসলেচার বা লেজিসলেটিভ বডি, তাই তো? মদ্দা কথায় আইন বিভাগ, আমি বাংলায় বলি, বাঙালির ছেলে, আইন বিভাগ। খুব একটা ভুল করলাম না বলে? আইন বিভাগে কারা থাকেন বলো, আমি বুঝতে পারছো? আইন বিভাগে কারা থাকে? শ্রেয়া গট ইট? আইন বিভাগে কারা থাকে বুঝতে পারছো তো? আইন বিভাগে কারা থাকে বলো?
ওই দেখো তুমি আবার চলে গেলে অ্যাটর্নি জেনারেলের কাছে। আমি কনস্টিটিউশন বেসিক পড়াচ্ছি, এখনই অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেলের কাছে। আইন বিভাগে অ্যাটর্নি জেনারেলরা থাকে। তুমি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ অ্যাপয়েন্ট করলে এই ভোট দিয়ে, শর্মিলা ম্যাডাম কি অ্যাটর্নি জেনারেল একজন? নিশ্চয়ই না, তিনি একজন কি এমপি। অর্থাৎ আইন বিভাগ, দেশের আইন বিভাগ কোনটা? লোকসভা, রাজ্যসভা। এখানে কি অ্যাটর্নি জেনারেল? কোনোদিন না। লোকসভা, রাজ্যসভা। তাহলে এই লোকসভা, রাজ্যসভা হচ্ছে ভারতবর্ষের আইন বিভাগ বা আইন কক্ষ। লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। এই লোকসভা বা রাজ্যসভায় কারা সদস্য হন? যারা জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। আমি বোঝাতে পারছি? জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের দ্বারা যারা নির্বাচিত হন তারা আইন বিভাগের সদস্য হন। এই আইন বিভাগের সদস্যরাই কি করে? আইনকে ক্রিয়েট করে, লকে ক্রিয়েট করে। লকে ইমপ্লিমেন্ট করে কে? প্রয়োগ করে কে? শাসন বিভাগ। এইবার শাসন বিভাগ দেখো, আইন বিভাগ, শাসন বিভাগ। এবার তুমি বলবে স্যার আরেকটা হচ্ছে কি স্যার বিচার বিভাগ। বিচার বিভাগ কি কাজ করে? গার্জেন। তো ওরা দুজন কি কাজ করছে, সেই কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাকে পুরোপুরি পর্যালোচনা করার দায়িত্ব হচ্ছে কার? বিচার বিভাগের। তাহলে আমি তিনটে বিভাগ সম্বন্ধে বোঝাতে পারলাম। আইন বিভাগ হচ্ছে ল ক্রিয়েট করছে, লকে ইমপ্লিমেন্ট করছে কে? শাসন বিভাগ, মানে লকে প্রয়োগ করছে, মানে আইনটাকে প্রয়োগ করছে। আর বিচার বিভাগ কি করছে? অ্যাজ এ গার্জেন, অভিভাবক হিসেবে কাজ করছে। তারা দেখছে যে লটাকে ঠিকঠাক করে ক্রিয়েট করছে কিনা আইন বিভাগ, তারা দেখছে শাসন বিভাগ ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করছে কিনা। যদি কোনো রকম গলদ থাকে বা কোনো রকম ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে বিচার বিভাগ সেই লটাকে বাতিল করে দিতে পারে। তোমরা জানো রিসেন্ট 370 অ্যাবলিশন নিয়ে হয়েছিল, 3 তালাক প্রসেস নিয়ে হয়েছিল, বিভিন্ন রকম সময় কেস হয়েছে বিচার বিভাগের কাছে, হয়েছে কি না? ইয়েস অর নো? হয়েছে তো। 370 অ্যাবলিশন যেটা জম্মু কাশ্মীরের উপর হয়েছিল, 3 তালাক, মুসলিমদের 3 তালাক প্রসেস, সেই 3 তালাক নিয়েও তোমরা জানো, 3 তালাক প্রসেসটা, সেটা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। ইভেন কিছুদিন আগে একটা নতুন বিতর্ক উঠেছে, হিজাব বিতর্ক। হিজাব, সেন্ট্রাল গভর্নমেন্ট চায় হিজাব পরা যাবে না, কিন্তু অনেক মুসলমানরা হিজাব পড়তে চাইছে, এটা তাদের রীতিনীতি বা এর মধ্যে পড়ে। তো এটা নিয়েও সুপ্রিম কোর্টে এখন কেস চলছে, তোমরা জানো, খবর করলেই দেখতে পাবে। বোঝা গেল এই কেসগুলো? আচ্ছা, এই যেগুলো বোঝালাম, কনস্টিটিউশনটা কি, তার আগের বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, সবার কাছে ক্লিয়ার হলো কনসেপ্ট? সবার কাছে ক্লিয়ার তো? ভেরি গুড। এবার আমি এগোই। তোমরা জানো যে ভারতবর্ষ যখন, মানে আমি একদম কনস্টিটিউশনের যেহেতু বেসিক পার্ট পড়াচ্ছি, ভারতবর্ষে সেই সময় যখন স্বাধীনতার প্রাক মুহূর্ত বা স্বাধীনতার মুহূর্তে লোকসভা, রাজ্যসভা তো সেভাবে ছিল না। ছিল কি? ছিল না। তাহলে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে 1947 সালে, তার আগে থেকে কিন্তু স্বাধীনতার একটা রীতিনীতি বা ভারতবর্ষের হাতে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করবে তার প্রকার বা রীতিনীতি স্টার্ট হয়ে গেছিল, প্রসেসিং স্টার্ট হয়ে গেছিল। এইবার গল্পটা কি হয়েছে তোমাদের মতে? তোমরা যেমন আমাকে বললে যে স্যার একটা দেশের ল মানে সেই দেশের রুলস অ্যান্ড রেগুলেশনস, তাহলে তৎকালীন সময় যখন আমরা ব্রিটিশদের হাতে বন্দি ছিলাম তখন তো ব্রিটিশদের নিয়ম নীতি মেনে চলতে হতো আমাদের। ব্রিটিশরা যা ল অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস আনতো তা মেনে চলতো। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন জাগি, যখন আমরা স্বাধীন হব তখন কি আমরা ব্রিটিশদের নিয়ম নীতি মেনে চলবো? কোনোদিনই মেনে চলবো না। তার কারণ আমাদের নিজস্ব ল থাকা দরকার, কারণ আমরা একটা স্বতন্ত্র দেশ, স্বাধীন দেশ, এই কারণে আমাদের একটা নিজস্ব আইন থাকা দরকার, নিজস্ব ল থাকা দরকার। আমি বোঝাতে পারছি? সেই মোতাবেক ভারতবর্ষে কি হলো, ভারতবর্ষে ব্যাপারটা হচ্ছে কি, ভারতবর্ষে কি হলো, এই যে আমাদের নিজস্ব ল বা আমাদের নিজস্ব আইন থাকা দরকার, এই নিয়ে আলাপ আলোচনা শুরু করলো। কিরকম আলাপ আলোচনা শুরু করলো? ধরা যাক ভারতবর্ষে যখন এই আইনটাকে আনা দরকার, সেই মোতাবেক এটা 1934 সাল থেকে এর আলাপ আলোচনা শুরু হলো। 1934-এ এম.এন. রয় বলে একজন ভদ্রলোক রয়েছেন, যার রিয়েল নেম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, পুরো নাম, আর রিয়েল নেম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এই এম.এন. রয় তোমরা ইতিহাসেও পড়বে মেবি নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে। এই এম.এন. রয় যিনি ভদ্রলোক ছিলেন, তিনি বেসিক্যালি কমিউনিস্ট পার্টির বিশ্বাসী একজন ভদ্রলোক, কমিউনিস্ট মুভমেন্টে বিশ্বাস করে। তার কাছে কি তিনি ছিলেন, তিনি বলছেন 1934-এ আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ ভারতবর্ষে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা দরকার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বাংলা কি? গণপরিষদ। লাইক
আমাদের এখন রাজ্যসভা লোকসভার মতো। তৎকালীন সময় তো রাজ্যসভা লোকসভা ছিল না, তৎকালীন সময় আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা দরকার। কেন দরকার? আমরা স্বাধীনতার পরবর্তী সময় আমরা কি আইন মেনে চলবো, আমাদের রুলস রেগুলেশনস কি হবে, আমরা কি সেই ব্রিটিশদের বাধা ধরা নিয়ম নীতিকেই মেনে চলবো যারা আমাদের ওপর 200 বছর শাসন চালিয়েছে? নিশ্চয়ই না। আমাদের নিজস্ব রুলস রেগুলেশন থাকা দরকার। তৎকালীন জাতীয় নেতাদের এই বিষয়গুলো মাথা চাড়া দিয়ে উঠেছিল যে আমাদেরকে এগুলো আনতে হবে। সেই মোতাবেক 1934 সালে এমএন রয়, যিনি যার রিয়েল নেম আমরা বললাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি কমিউনিস্ট মুভমেন্টের একজন পায়োনিয়ার ছিলেন, পথপ্রদর্শক ছিলেন। এছাড়াও আমরা তাকে বলতে পারি তিনি র্যাডিক্যাল ডেমোক্রেসিতে বিশ্বাসী ছিলেন। হোয়াট ইজ দ্য র্যাডিক্যাল ডেমোক্রেসি? দেখবে এখনকার ট্রেন্ডস কি চলছে জানো তো? সবাই স্মার্ট ওয়াচ ইউজ করছে, ম্যাক্সিমাম ছেলেমেয়ের হাতে দেখবে স্মার্ট ওয়াচ, কিন্তু সাম অফ পাবলিক্স বা সাম অফ ছেলেমেয়ের হাতে দেখবে ওই আগেকালের বাধা ধরা ওয়াচ নিয়ে তারা ঘুরছে। কেন? এটা ট্রেন্ডস চলছে। এই ট্রেন্ডসের যারা উল্টো দিকে ঘুরছে তাদেরকে বলা হয় র্যাডিক্যাল, আর যারা এই ট্রেন্ডসের সঙ্গে মানে গা ভাসাচ্ছে তারা র্যাডিক্যালে নয়। মানে আমার আছে, সে পড়ছে আমাকেও পড়তে হবে, কেন ভাই? এটা তো উচিত নয়। তো এই হচ্ছে ব্যাপার, কিছু নতুন কিছু করে দেখায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তিনি কি করতেন? র্যাডিক্যাল ডেমোক্রেসির ওপর বিশ্বাসী ছিলেন। তার একটা গেজেট ছিল যার নাম ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া। তিনি গেজেটে তিনি কি করেছিলেন? তিনি ভারতবর্ষের ফিউচার ইন্ডিয়ার পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। দেখো, আমি এমএন রয় সম্বন্ধে তোমাদের কাছে অনেকগুলো কথা তোমাদের রাখলাম। এগুলো হয়তো তোমরা পলিটিক্যাল সায়েন্সের রেসপেক্টে দরকার হবে না, বা কনস্টিটিউশনের রেসপেক্টে দরকার হবে, বাট হিস্ট্রি রেসপেক্টে কিন্তু দরকার হবে। এমএন রয়কে আমি কি বললাম? এমএন রয়ের পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, তার রিয়েল নেম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি ছিলেন কমিউনিস্ট মুভমেন্টের একটা পায়োনিয়ার এবং তিনি র্যাডিক্যাল ডেমোক্রেসিতে বিশ্বাসী করতেন। তার একটি গেজেট ছিল যার নাম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, যেটা কি নিয়ে আলোচনা করেছেন? পরবর্তী অর্থাৎ ফিউচার ইন্ডিয়ার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্বন্ধে, অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক যে গঠনগত স্ট্রাকচার বা গঠন, এটা নিয়ে আলোচনা করতেন কে? এটা নিয়ে আলোচনা করতেন হচ্ছে এমএন রয়। এমএন রয়। তো এমএন রয়, এইটুকু ক্লিয়ার হলো। তাহলে তোমাদের কাছে আমি যদি কোশ্চেন রাখি, তাহলে আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়াটা কে নিয়ে এসেছিলেন? মানবেন্দ্রনাথ রায়। দেখো 1934 সালে যখন এমএন রয় এই কনসেপ্টটা নিয়ে এলেন, এমএন রয় যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনসেপ্টটা নিয়ে এলেন, উনি কোন পার্টির ছিলেন? কমিউনিস্ট পার্টি। এবার তোমাদের কাছে আমি প্রশ্ন রাখি যে 1934 তখন কমিউনিস্ট পার্টি সেভাবে তো ছিল না। তখন কোন পার্টি নিজেদের রাজ করতো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তার ঠিক 1 বছর পর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভিতরে আলোচনা শুরু হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলল, আরে ভাই, ও তো কমিউনিস্ট পার্টির লোক, ও যদি এরকম এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়াটা নিয়ে চলে আসে তাহলে আমাদের দল তো পিছিয়ে পড়বে। তখন কি করলো? আইএনসি এটা কি করলো? আইএনসি অফিসিয়ালি সাপোর্টেড করলো। কি সাপোর্টেড করলো? এমএন রয় ডিমান্ড। এমএন রয় যে ডিমান্ডটা করেছে সেটা আইএনসি কি করলো? অফিসিয়ালি সাপোর্ট করলো। অফিসিয়ালি সাপোর্ট মানে তাদের একটা মানে অফিসিয়ালি একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে, বা অফিসিয়ালি একটা তারাও এটাকে সাপোর্ট করে, সেটা জানালো হচ্ছে গিয়ে আইএনসি। তোমরা জানো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল কত সালে? 1885 সালে। তৎকালীন সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডাফরিন। আইএনসি কে তৈরি করেছিলেন? অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। তাই তো? ঠিক বললাম তো? আইএনসি ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। তাই তো? উমেশ চন্দ্র ব্যানার্জি। এই ইনফরমেশনগুলো আমাদের কিন্তু লাগবে, কনস্টিটিউশনের ক্ষেত্রে না লাগবো, হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু মাস্ট বি লাগবেই। আইএনসির ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? বোম্বাইতে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। টোটাল ডেলিগেটস কতজন ছিল? 72 জন, যার মধ্যে 2 জন মুসলিম ডেলিগেটস ছিলেন, মানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় থেকে তারা বিলং করতেন। সবাই বুঝতে পারছো তো আমার কথাগুলো? আচ্ছা, তাহলে এরা এমএন রয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে চাইলো, ডিমান্ড করলো, আর 1935-এ আইএনসি কি করলো? অফিসিয়ালি এটাকে সাপোর্ট করলো। এবার তৎকালীন সময় ভারতবর্ষে রাজ করছে কারা? ব্রিটিশ সরকার। এবার কার কাছে পাঠাতে হবে? ব্রিটিশদের কাছে পাঠাতে হবে। কিসের জন্য? যে আমাদের ডিমান্ডটাকে অফিসিয়ালি সাপোর্ট করবার জন্য বা অফিসিয়ালি অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য। তার ঠিক 5 বছর পর 1940 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট accepted demand through কার উপর বেস করে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলো ডিমান্ডটা? এটা সবাই শুনেছো, ইংলিশে বলা হয় আগস্ট আফার।
কত সাল আমরা জানি 8 আগস্ট। দেখো যখন কংগ্রেস এই ডিমান্ডটাকে সাপোর্ট করলো, কংগ্রেস বলল ঠিক আছে আমরা এটাকে মানছি, 1940 সালে ব্রিটিশ সরকারের কাছে গেল, ব্রিটিশ সরকার এটাকে অ্যাকসেপ্ট জানালো, ঠিক আছে আপনাদের একটা গণপরিষদ থাকা দরকার, আপনাদের গণপরিষদ প্রয়োজনীয়। তারা কি করলো সেটাকে অ্যাকসেপ্ট জানালো কত সালে? 8 আগস্ট 1940, 1940 সালে 8ই আগস্টের উপর বেস করে কি হলো সেটা আগস্ট অফারের থ্রুতে বা আগস্ট অফারের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার এই দাবিটাকে সমর্থন করলো, এই দাবিটাকে অফিসিয়ালি শিলমোহর দিল। আবার একটু প্রিভিয়াস গল্পে রিক্যাপে চলে যাই। 1934 সালে কি হলো? এমএন রয় অফিসিয়ালি, এমএন রয় কি করলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের দাবি জানালেন। তার ঠিক একটা বছর পর কংগ্রেস কি করলো সেটাকে অফিসিয়ালি অ্যাকসেপ্টেন্স করলো, গ্রহণ করলো। এবার তৎকালীন সময়ে রাজ করছে কে? ব্রিটিশ সরকার। 1940 সালে কার কাছে গেল? ব্রিটিশদের কাছে গেল। ব্রিটিশরা কি করলো? 8ই আগস্ট 1940 সালে একটা আগস্ট অফারের মধ্য দিয়ে, একটা আগস্ট অফারের থ্রুতে ওটাকে কি করলো? অ্যাকসেপ্টেন্স জানালো বা শিলমোহর জানালো। এইটুকুতে কারোর কষ্ট নেই আশা করি। আছে কি কষ্ট কারোর মধ্যে? কোনো রকম বুঝতে কারোর অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথা নয়। আমি বাংলাতেও বলছি, ইংলিশেও বলছি, দুটো ভাষাতেই আমি দোভাষীতে করছি, তো অসুবিধা আশা করি হবে না। তো এবার এই তিনটে হলো, এই তিনটের পর আমি এবার মুছি বোর্ডটা, আমি লিখিয়ে দেবো, একটু হোল্ড অন, আমি লিখিয়ে দেবো। 1940 অব্দি আমাদের গল্প হলো, তারপরে লেখো লেখো বলছি। তারপরে হচ্ছে কি, এরপর এই যে এই আমি ধরে নাও, আমি একটা কথা বলি, আমি ধরো চেয়ারম্যান নবদ্বীপের, ধরে নাও আমাকে বললো, আমাকে কিছু ওয়ার্ডের লোক এসে বললো যে জানেন নবদ্বীপে একটা ইয়ে তৈরি করতে হবে। কি করতে হবে? নবদ্বীপে একটা ওয়াটার পার্ক তৈরি করতে হবে। আমি ঠিক আছে চলুন করবেন। তো আমাকে কি করতে হবে? ফার্স্টে কিছু সদস্য পাঠাতে হবে, বলো আপনারা গিয়ে দেখে আসুন কোন জায়গাটা ওয়াটার পার্ক করা যায়, ছেলেমেয়েরা যাবে, ওয়াটার পার্ক করা যায়। তাহলে আমাকে কি করতে হবে? কিছু সদস্য পাঠাতে হবে। ফার্স্টেই তো আমাকে ডিমান্ড করলেই ওয়াটার পার্ক করবে বললেই আমি যদি এখন মিউনিসিপ্যালিটি মোড়ে গিয়ে ওয়াটার পার্ক করে দিই, কোনোদিন হবে না। মানুষ বাস ধরবে না ওয়াটার পার্কে ঝাঁপাবে, কোনোদিনই এটা সম্ভব নয়। তা আমাকে কি করতে হবে? কিছু মেম্বার পাঠাতে হবে যে ওয়াটার পার্ক করার জন্য কোন জায়গাটা কমফোর্ট, কোন জায়গাটাতে করা যায়, কোন জায়গাটা গেলে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, কত টাকা নির্ধারণ করা হবে তার এন্ট্রি ফি। তো এই বিষয়গুলোর জন্য আমাকে কি করতে হবে? একটা কমিটি গঠন করতে হবে। সেই কমিটি এটা নিয়ে ইনভেস্টিগেশন করবে, এই কমিটি সেটা নিয়ে আমাকে অ্যাডভাইস দেবে, মানে অ্যাডভাইজারি কমিটি। ঠিক ইকুয়ালি ব্রিটিশ সরকার সেম কাজ করলো। ব্রিটিশ সরকার যখন 1940 সালে ওটাকে অ্যাকসেপ্ট করলো, 1942 সালে সে একটা কমিশন পাঠালো। কোন কমিশন? ক্রিপস মিশন। তাহলে 1942-তে কি হলেন? ক্রিপস মিশন এলো। 1942 সালে কি এলো? ক্রিপস মিশন এলো। কত সাল মানে মাস? জুলাই মাস। কত তারিখে এসছে দরকার নেই জানা, জুলাই মাসে ক্রিপস মিশন এলো। ক্রিপস মিশনের উদ্দেশ্য কি ছিল? ক্রিপস মিশনের দুটো উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য তোমরা জানো, ইতিহাসে পড়ো, যে ভারতবর্ষের লোকেদের চেয়েছিল যে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করানোর জন্য। ভারতবর্ষের লোকেদের চেয়েছিল যখন ভারত ছাড়ো আন্দোলন বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করানোর জন্য। আই এম রিয়েলি সরি। এটার রেসপেক্টে পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলন হয়। এবং এই কনস্টিটিউশনের রেসপেক্টে ক্রিপস মিশন কেন এসেছিল? ক্রিপস মিশন এসেছিল যে ঠিক আছে আপনাদের কাছে একটা আইডিয়া রাখছি, আপনারা গণপরিষদ তৈরি করুন, কিন্তু গণপরিষদের যারা মেম্বার হবে ওরা আমাদের নমিনেটেড হবে। কিন্তু তৎকালীন জাতীয় নেতাদের মাথা গরম, বলছে আপনারা কি বলছেন? আপনারা বলছেন যে গণপরিষদ তৈরি হবে, এটা আমাদের পরবর্তী ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা এখানে রুলস, আমরা এখানে থাকবো, আমাদের এখানে ভারতবর্ষের সমস্ত লোক বসবাস করবে, আপনাদের লোক মনোনীত করা লোকজন আমাদের আইন কিভাবে রচনা করবে? তারা তো আমাদের আবেগ বুঝবে না, তারা তো আমাদের দেশের ভৌগোলিক অবস্থা বুঝবে না, রাজনৈতিক পরিস্থিতি বুঝবে না, তারা যা ইচ্ছা আইন রচনা করে দিয়ে চলে যাবে। তো ক্রিপস মিশনের এরকম একটা ভুজুং আইডিয়া ক্রিপস মিশন রাখলো তৎকালীন জাতীয় নেতাদের কাছে, যে ঠিক আছে চলুন আপনারা যে অ্যাকসেপ্ট মানে ডিমান্ড করছেন যে গণপরিষদ চাই, গণপরিষদ চাই, ঠিক আছে গণপরিষদ করে দিচ্ছি, সব করে দিচ্ছি, কিন্তু এখানে সদস্যরা হবে আমাদের মনোনীত করা, মানে ব্রিটিশদের মনোনীত করা। কিন্তু এটা কোনোদিন হয় না। এর জন্য তৎকালীন জাতীয় নেতাদের বা তৎকালীন যারা ন্যাশনালিস্ট রুলার ছিলেন তাদের পছন্দ হয়নি। সেই মোতাবেক ক্রিপস মিশন চলে গেল। ক্রিপস মিশন চলে গেল, তারা রিজেক্ট হয়ে গেল। ক্রিপস মিশন সেখানে পারল না তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে। ভারতে এসে তারা চলে গেল। তার কারণ তারা তো একটা বাজে আইডিয়া রেখেছে। তারা বলছে আমাদের যে গণপরিষদ যে গঠিত হবে, গণপরিষদে সব আমাদের মেম্বার থাকবে। আরে ভাই,
ভারতবর্ষ আমাদের, তো ও একটা ব্রিটিশ এসে তোমার বাড়িতে, আমি যদি পাশের বাড়ির একটা লোককে বলি তোমার বাড়িতে সে রুলস অ্যান্ড রেগুলেশন লাগাবে, তুমি অ্যালাউ করবে? কোনোদিন অ্যালাউ করবে? কারণ সে তোমার বাড়ির পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝবে, কোনোদিন বুঝবে না। আমি যদি এখন তোমার বাড়িতে গিয়ে বলি এই করো ওই করো সেই করো, কোনোদিন তুমি তোমার বাবা মা তো তুমি মেনে নেবে না। স্বাভাবিকভাবে তারাও তাই। যখন ব্রিটিশ সরকারের প্রতিনিধি এসছে, ক্রিপস যে আইডিয়াটা বলে, স্বাভাবিকভাবে তৎকালীন জাতীয় নেতাদের পছন্দই হয়নি। বোঝাতে পারলাম? ক্রিপস মিশন চলে গেল রিজেক্ট হয়ে। ঠিক তার 4 বছর পর ব্রিটিশ সরকার আবার প্রতিনিধি পাঠালো 1946 সালে। কাকে পাঠালো? ক্যাবিনেট মিশনকে পাঠালো। ক্যাবিনেট মিশনে 3 জন মেম্বার ছিলেন, লর্ড পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার, আবার এই ব্যাটা ক্রিপসকে পাঠালো। স্ট্যাফোর্ড ক্রিপস আবার এলেন। তাহলে 3 জন মেম্বার এলেন কোথায়? এই 1946 ক্যাবিনেট মিশনে। বাট ক্যাবিনেট মিশনে সেভাবে ক্রিপসকে ক্ষমতা দেওয়া হলো না। চেয়ারম্যান করা হলো কাকে? লরেন্সকে। লরেন্স বা পেথিক লরেন্স, লর্ড পেথিক লরেন্স। আমি লরেন্স পুরো নামটা বললাম না, আমি জাস্ট লরেন্স বলে ছেড়ে দিলাম। তাহলে 3 জন মেম্বার এলেন ক্যাবিনেট মিশনে। লর্ড পেথিক লরেন্স এলেন, যিনি অ্যাজ এ চেয়ারম্যান। এভি আলেকজান্ডার এলো, আরেকজন এলেন কে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। তারা এসে একটা সিনারিও দিলেন। তারা ঠিক জুলাই মাসের দিকে এসেছিলেন, মার্চের দিকে তারা এসেছিলেন, ঠিক আছে? তারা এসে কি একটা সিনারিও দিলেন, তারা বললো 389 জনকে নিয়ে একটা গণপরিষদ তৈরি করা যেতে পারে। ঠিক আছে? বললো কিভাবে হবে? তো 389কে যদি ভাগ করা হয় এরকম ভাবে, বললো 292 জন মেম্বার আসবে 11টা গভর্নর প্রভিন্স থেকে। হোয়াট ইজ দ্য গভর্নর প্রভিন্স? তোমরা জানো তৎকালীন সময় বাংলা, বিহার, উড়িষ্যা, মাদ্রাজ এখানে একটা প্রভিন্স ছিল, যেখানে গভর্নর জেনারেলরা থাকতেন। ইউনো, ইতিহাসে পড়েছ তো? গভর্নর জেনারেলরা থাকতো। এখান থেকে যারা যে রাজ্যগুলো বড় আয়তনের, সেগুলোকে বলা হয়ে থাকে গভর্নর প্রভিন্স। তো 292 জন মেম্বার আসবে 11টা প্রভিন্স থেকে। 292 জন মেম্বার আসবে কোথা থেকে? 11টা প্রভিন্স থেকে আসবে 292 জন মেম্বার। আর কি 4 জন মেম্বারস আসবে সিসিআর থেকে। সিসিআর মানে কেরিয়ার ক্লাসরুম নয়, একদমই। সিসিআর মানে হচ্ছে চিফ কমিশনার প্রভিন্স। চিফ কমিশনার প্রভিন্স মানে ছোট আয়তনের রাজ্য, যেগুলো একটু আয়তনে ছোট। আর বাকি রিমেইনিং থাকছে দেখো 93। এরা আসবে কোথা থেকে? প্রিন্সলি স্টেট থেকে, আই মিন দেশীয় রাজ্যগুলি থেকে। তাহলে আমি বোঝাতে পারলাম, দেখো 389 হয়েছে, যোগ করে দেখো 292 4 296 প্লাস 93 যোগ করো, 389 আসছে তো সবার কাছে? তাহলে দেখো গল্পটা কি বললাম, যে ক্যাবিনেট মিশন 1946 সালে মার্চ মাসে এলো। এসে তারা কি করলো? 389 জন মেম্বারের একটা সিনারিও করলেন। 389 জন মেম্বার কিভাবে আসবেন? তার মধ্যে 292 জন মেম্বার আসবে 11টা গভর্নর প্রভিন্স থেকে। 4 জন আসবে কোথা থেকে? চিফ কমিশনার প্রভিন্স থেকে। চিফ কমিশনার প্রভিন্স মানে হচ্ছে ছোট আয়তনের রাজ্য, আর 93 জন আসবে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য। হোয়াট ইজ দ্য দেশীয় রাজ্য? তোমরা জানো তৎকালীন সময় কাশ্মীর একটা রাজ্য ছিল, দেশ ছিল। তার রাজা ছিলেন হরি সিং। গুজরাটের জুনাগড় ছিল, হায়দ্রাবাদের নিজাম ছিল। এই রাজ্যগুলো তারা স্বতন্ত্রভাবে শাসন করত। তারা ভারতেরও ছিল না, পাকিস্তানেরও ছিল না। লাস্টের দিকে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি এই সমস্ত রাজ্যগুলিকে একত্রিত করতে একটা ডমিনেন্ট ভূমিকা পালন করেছিল। এর জন্য আজকের দিনেও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। মানে তিনি একতার সাথে সবাইকে একসাথে জড়ো করেছেন বলে এর জন্য রাষ্ট্রীয় একতা দিবস সেলিব্রেট করা হয়ে থাকে। ইউ নো, বোঝা গেল? 31 অক্টোবর সেলিব্রেট করা হয়ে থাকে এই দিনটা। তো সর্দার বল্লভভাই প্যাটেল কি করেছিলেন? কাশ্মীরের রাজা হরি সিং চেয়েছিলেন তিনি নিজেই রাজ্যে রাখবেন, তিনি ভারতের সাথেও যাবেন না, পাকিস্তানের সাথেও যাবেন না। বোঝা গেল? আবার জুনাগড় কি চাইছেন? জুনাগড় বলছে যে জুনাগড়ের রাজা ছিলেন মুসলিম, তিনি চাইছেন আমি পাকিস্তানের সাথে যাব। কিন্তু গুজরাটের জুনাগড়ের যে রাজ্যটা রয়েছে, সেই জুনাগড়ের ম্যাক্সিমাম লোক হিন্দু। এবার সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড়ের রাজার কাছে গেছেন, বলছে আপনি যে পাকিস্তানের সাথে যোগদান করছেন, আপনি ভারতের সাথে যোগদান করুন, আপনাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। বলছে না। দিয়ে বলছে আপনি কাদের কথা ভাবেন? জুনাগড়ের রাজাকে জিজ্ঞেস করছে। বলছে আমি প্রজাদের কথা ভাবি। বলছে ঠিক আছে, প্রজারা যা চাই আপনি তাই করবেন তো? বলছে হ্যাঁ, আমি যা চাই তাই করবো। বলছে একটা ভোট করান, প্রজারাই কি চায় দেখুন। এবার সর্দার বল্লভভাই প্যাটেল জানতো যে প্রজারা ম্যাক্সিমাম চাইবে ভারতের সাথে যোগদান করতে, পাকিস্তানের সাথে চাইবে না। তখন দেখা গেল ভোটের রেজাল্ট বেরোলো,
জুনাগড় হয়ে গেল ভারতে। এরকম বিভিন্ন রাজ্যকে একত্রিত করতে ভারতবর্ষে একটা মানে সর্দার বল্লভভাই প্যাটেল একটা প্রমিনেন্স ভূমিকা পালন করেছে। ওই দেশীয় রাজ্যগুলোকে বলা হয়ে থাকে প্রিন্সলি স্টেট। আমি কি বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? গুড। এরা মার্চ মাসে এসে এই সিনারিওটা দিয়ে গেলেন। যাওয়ার পর ঠিক জুলাই মাসের দিকে, জুলাই আগস্টের দিকে কি হলো? ইলেকশন হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের। সেই ইলেকশনে দেখা গেল, ইলেকশন হলো, ইলেকশনে কি হলো জানা যায় না। ভোট যেমন হয়, মানুষ যেমন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ভোট দেয়, সেমনভাবে ভোট হলো। ভোট হওয়ার ফলে ঠিক অক্টোবর 1946 রেজাল্ট বেরোলো ইলেকশনের। সেখানে দেখা গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী হলো কতগুলো আসন নিয়ে? 208টি আসন নিয়ে। AIML এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ, এ জিতলো 73টি আসন, আর আদার্সরা জিতলো কতগুলো আসন? 15টা আসন। 7টা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে জিতেছে, 8টা বিভিন্ন রকম পার্টি আছে, যেখানে সোশ্যালিস্ট পার্টি রয়েছে, ইউনিটারিস্ট পার্টি রয়েছে, কংগ্রেস মানে ইউনিটারিস্ট কংগ্রেস পার্টি রয়েছে, এরকম মূলত 15টা পার্টি আলাদাভাবে জিতলো। 73টা জিতলো AIML। AIML এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ, যেটা 1906 সালে তৈরি করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তোমরা জানো নিশ্চয়ই, ইউনো মুসলিম লীগ। AIML অল ইন্ডিয়া মুসলিম লীগ। আর INC আই মিন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতলো কতগুলো আসনে? 208টি আসনে। বোঝাতে পারলাম রেজাল্টটা? তাহলে প্রথম থেকে যদি গল্প বলি তাহলে কি হলো শেষ পর্যন্ত? 1934 সালে গণপরিষদে প্রস্তাব আনলো MN রয়। 1935 সালে জাতীয় কংগ্রেস সাপোর্ট করলো। 1940 সালে ব্রিটিশ গভর্নমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করলো আগস্ট চাপারের মধ্য দিয়ে। কত তারিখ? 8ই আগস্ট 1940। 1942 সালে কি হলো? ক্রিপস মিশনকে পাঠানো হলো। কিন্তু ক্রিপস মিশন এমন একটা আইডিয়া দিল তৎকালীন জাতীয় নেতাদের পছন্দ হলো না, চলে গেল তারা। 1946 সালে এলো কে? মার্চ মাসে ক্যাবিনেট মিশন। কাদের নিয়ে এলেন? 3জন মেম্বারকে নিয়ে এলেন, লর্ড পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস। তারা এসে একটা সিনারিও দিয়ে গেলেন মানে সদস্যদের 389, যার মধ্যে 292 জন আসবেন 11টা গভর্নর প্রভিন্স থেকে। হোয়াট ইজ দ্য গভর্নর প্রভিন্স? যেগুলো বড় আয়তনের শাসক। 4 জন আসবে চিফ কমিশনার প্রভিন্স, ছোট আয়তনের শাসক। 93 জন আসবে দেশীয় রাজ্য। হোয়াট ইজ দ্য দেশীয় রাজ্য? কাশ্মীরের যেমন হরি সিং, গুজরাটের জুনাগড়, হায়দ্রাবাদের নিজাম। এই নিয়ে ইলেকশন হলো জুলাই আগস্টে। ইলেকশন কন্ডাক্ট হয়ে গেল, ইলেকশন পুরো শেষ। অক্টোবরে রেজাল্ট বেরোলো। কি হলো? INC জয়ী হলো 208টি আসনে। 73টা আসনে জয়ী হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ। আর 15টা আসনে জয়ী হলো 7টা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে মানুষ এলো, আর 8টা বিভিন্ন রকম পার্টি। সেখানে ইউনিটারিস্ট কমিউনিস্ট ছিল, ইউনিটারিস্ট কংগ্রেস ছিল, বিভিন্ন রকম পার্টি, কৃষক প্রজা সভা ছিল, বিভিন্ন রকম পার্টি থেকে 8 জন জিতলেন। টোটাল 15 জন নিয়ে একটা কনস্টিটিউট হলো। গল্পটা বোঝাতে পারলাম? ঠিক নভেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফুললি কনস্টিটিউয়েট হয়ে গেল, ফুললি ভাবে তৈরি হলো। গল্পটা বোঝাতে পারলাম এই অবধি? নভেম্বর 1946 অবধি হলো। আচ্ছা, নভেম্বরের ঠিক 1 মাস পর 6 ডিসেম্বর 1946-এ 6 ডিসেম্বর 1946 সালে গণপরিষদ গঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। এইটুকু ক্লিয়ার? গণপরিষদ গঠিত হলো, আর ফুললি কনস্টিটিউটের মধ্যে পার্থক্য আছে। গণপরিষদ ফুললি কনস্টিটিউট মানে মেম্বার নিয়ে পুরোপুরি গঠিত। যেমন আমাদের ভোটের ক্ষেত্রে কি হলো, যেদিন রেজাল্ট বেরোলো সেদিন পুরোপুরি পরের দিন মন্ত্রিসভার বৈঠক ডেকে এনডিএ জোট পুরো কনস্টিটিউট হয়ে গেল, আমরা সরকার গঠন করছি। কিন্তু এখন সরকার গঠন হলো কবে? শনিবার রবিবার দিন, যেদিন আমাদের শপথ বাক্য পাঠ হলো, হ্যাঁ সামথিং ওই রবিবার দিন হয়েছে। তাহলে দেখো সেই দিন গঠিত হলো, শনিবার কি রবিবারও হয়েছে সেই দিনটা। তাহলে 6 ডিসেম্বর 1946-এ কি হলো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো, মানে গণপরিষদ গঠিত হলো। আর গণপরিষদ ফুললি কনস্টিটিউয়েট হলো কখন? সেটা হচ্ছে নভেম্বর। ফুললি গঠন হলো কবে? সেটা হচ্ছে নভেম্বর 1946। এইটুকু ক্লিয়ার সবার কাছে হলো? নেক্সট বুঝলাম, তাড়াহুড়ো নেই, আছি আমি। তারপরে কি হলো? 6 ডিসেম্বরের গল্পের পর ফার্স্ট মিটিং বসলো 9 ডিসেম্বর 1946। আবারও বলছি আমি আছি, ঠিক আছে? 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946-এ কি হলো? প্রথম অধিবেশন বসলো গণপরিষদের। এবার তোমরা জানো যে ফার্স্ট মিটিং, ধরো আজকে CCR এর প্রথম অধিবেশন বসেছে ধরে নাও,
এখানে সবার মধ্যে কি হবে, এবার কোনো কেউ মনিটর নেই, তুমি কি বলবে এখানে যে বড় আছে তাকে একজন মনিটর করা হবে? তো তোমার মতো বললে যে স্যার আপনি বড়, আপনাকে মনিটর করা হোক। তাহলে তোমরা যে করলে বড় ছোট মেনটেন করে, এই জিনিসটা তোমরা কোথায় রীতি থেকে শিখেছো? বা আমরা কি করতাম, ক্লাসে তো আর বড় ছোট হতো না, ক্লাসে স্যার যাকে পছন্দ হতো বা স্যার একটু ভালো কেউ হতো তাকে মনিটর করে দিত। তো এই হচ্ছে গল্প, সেই হচ্ছে গল্প। তো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকমই। তো এই যে বড় ছোট মানে একজন বড় তিনি একজন সিনিয়র লোককে মেম্বার করা হবে বা সিনিয়র, এটা বেসিক্যালি ফ্রান্সে হয়ে থাকে। ফ্রান্সে যারা বড় হয় বয়সে তাদের একজনকে সভা দেওয়া হয়ে থাকে, মানে ফ্রেঞ্চ প্র্যাকটিস ওয়াইজ হয় এটা। তো এইরকমই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে একজন সিনিয়র মোস্ট মেম্বার ছিলেন, তার নাম হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহাকে কি করা হলো, টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হলো সেদিনকার জন্য, যেটা আমরা বলে থাকি অস্থায়ী মেম্বার বা অস্থায়ী সভাপতি, নট সদস্য, সভাপতি। তাহলে টেম্পোরারি মেম্বার হিসেবে কাকে নেওয়া হলো, সচ্চিদানন্দ সিনহাকে। ডক্টর সচ্চিদানন্দ সিনহা তিনি একজন সিনিয়র মোস্ট পার্সন ছিলেন। এছাড়াও 9 ডিসেম্বর 1946-এ কি হলো, মুসলিম লীগ এই অধিবেশনটাকে বয়কট করেছিল। কেন বয়কট করেছিল? কারণ তাদের একটা সেপারেট রাষ্ট্রের দাবি ছিল, পাকিস্তান নামক রাষ্ট্রের দাবি ছিল, তাদের সেপারেট একটা গণপরিষদের দাবি ছিল। এই কারণে মুসলিম লীগ কী করলো, 9 ডিসেম্বরের যে সভাটা, এই সভাকে বয়কট করলো, বললো আমরা যাব না, যাবি না, ঠিক আছে। তাছাড়া তাদেরকে ছাড়া 211 জন মেম্বারকে নিয়েই প্রথম সভা কন্ডাক্ট হয়ে গেল। তাহলে প্রথম সভায় কতজন যোগদান করেছিল, 211 জন। প্রথম সভাকে কে বয়কট করেছিল, মুসলিম লীগ। আর প্রথম সভার সভাপতি কে হয়েছিলেন, অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সবাই বুঝবে এইটুকু গল্প, আমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ বলছি, দেখো একটাও ইতিহাস লাফাচ্ছি না। এর ঠিক পরে দুদিন পর 11 ডিসেম্বর কি হলো, পার্মানেন্ট প্রেসিডেন্টকে নিয়ে আসা হলো। তাহলে গণপরিষদের পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং দুজন ভাইস প্রেসিডেন্ট আনা হলো, একজন ছিলেন ভিটি কৃষ্ণমাচারী, ভিটি নট টিটি, ভিটি ভি ফর ভায়োলেট, ভিটি কৃষ্ণমাচারী। আর একজন ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি, যাকে আমরা বলি এইচ.সি. মুখার্জি। এই দুজনকে ভাইস প্রেসিডেন্ট হলো, আর একজন হলেন প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর অবধি সবার গল্প ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো তো? আমি আছি রণে বনে জলে জঙ্গলে, যেখানে বিপদে করবি আমাকে স্মরণ করবি, আমি আছি। নেক্সট আমি আছি। তারপরে দেখো 13 ডিসেম্বর 1946 কি হলো, 11-র পর 13, আবার বলছি আমি আছি। আনা হলো কি 13 ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন, আমি আছি। অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে কি আনা হলো, যেখানে বলা হয় বাংলার সংকল্পের উদ্দেশ্য নীতি। হোয়াট ইজ অবজেক্টিভ রেজলিউশন? আমাদের দেশের সংবিধান হয়েছে, তেমনি একটা প্রিয়াম্বেল দরকার। এই যে প্রিয়াম্বেলের যে বেস, এটাই হলো অবজেক্টিভ রেজলিউশন, যেটা কে নিয়ে এসেছিলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করি যে ফার্স্ট প্রিয়াম্বেলের বেস কত সালে রচিত হয়েছিল, 1946 সালে 13 ডিসেম্বর। কার দ্বারা হয়েছিল, পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা। সেটাকে আমরা কি বলতে পারি, অবজেক্টিভ রেজলিউশন, বা বাংলায় যদি কেউ বলা হয় সেটা হচ্ছে সংকল্পের উদ্দেশ্য নীতি। এইটুকু ক্লিয়ার? এবার জওহরলাল নেহরু এই তারিখে কি করেছিল, প্রস্তাব রেখেছিল একটা আমাদের অবজেক্টিভ রেজলিউশন দরকার, বা আমাদের একটা প্রস্তাবনা দরকার, ঠিক আছে। এবার কি হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বিভিন্ন রকম কমিটি রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রকম কমিটি বলতে, ধরো আমি যদি এখন পৌরসভার চেয়ারম্যান হই, চেয়ারম্যানের একটা পৌরসভায় কতগুলো কমিটি, একটা জল বিভাগ থাকে, একজন বিদ্যুৎ বিভাগের দায়িত্ব সামলায়, একজন রাস্তায় নিকাশি ব্যবস্থা সামলায়, থাকে তো। তেমনি একটা গণপরিষদেও অনেকগুলো কমিটি বর্তমান, যে কমিটিগুলোর মধ্যে ধরো টোটাল 22টা কমিটি বর্তমান ছিল। 22টা কমিটি আমাদের পড়তে হবে না ভাই, কিছু মেজর কমিটি, কিছু মাইনর কমিটি রয়েছে। আমি মেজর কমিটি, মাইনর কমিটি সব লিখিয়ে দেবো, জাস্ট আমি এই কমিটিগুলো বোর্ডে লিখছি না, আমি জাস্ট মুখে বলছি, ঠিক আছে। মেজর কমিটির মধ্যে কি কি রয়েছে, ধরে নাও ইউনিয়ন পাওয়ার্স কমিটি রয়েছে, যার প্রেসিডেন্ট ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এগুলো সব মেজর কমিটির নাম বলছি। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, পণ্ডিত জওহরলাল নেহরু। তারপরে হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি অ্যাফেয়ার্স,
এগুলো একটা অ্যাডভাইজারি কমিটি রয়েছে, যার মেন সদস্য ছিলেন সর্দার প্যাটেল। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি মেন ছিলেন সর্দার প্যাটেল, মানে বল্লভভাই প্যাটেল। এই যে অ্যাডভাইজারি কমিটি আমি বললাম, এই অ্যাডভাইজারি কমিটির আন্ডারে সর্দার প্যাটেল তো পুরো বসানো। এই কমিটির কিছু ডিপার্টমেন্ট ওয়াইজও লোক রয়েছে, যেমন অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটসের লোক ছিলেন হচ্ছে জেবি কৃপালিনী, আচার্য জেবি কৃপালিনী। মাইনরিটি অ্যাফেয়ার্সের লোক রয়েছে, তিনি হচ্ছেন এইচ.সি. মুখার্জি। এরকম বিভিন্ন লোক রয়েছে, যেমন স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রুলস অ্যান্ড প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্টেটস কমিটি পণ্ডিত জওহরলাল নেহেরু, এরকম রয়েছে। এবার কিছু মাইনর কমিটি রয়েছে। আরেকটা কমিটি আমি বলতে ভুলে গেছি, একটু পরে আসবে ওই কমিটিটা, সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি, জাস্ট হোল্ড অন, একটু পরে আসবো না। এবার মাইনর কমিটির মধ্যে কি আছে? ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রেস গ্যালারি কমিটি উষানাথ সেন, অ্যাডহক কমিটি অফ সিটিজেনশিপ এস বরদাচারী, অ্যাডহক কমিটি অফ পার্লামেন্ট মাবলাঙ্কার, এইরকম বিভিন্ন ক্রেডেন্সিয়াল কমিটি আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। এইরকম বিভিন্ন কমিটিগুলো মেজর মাইনর মিলিয়ে আমাদেরকে পড়তে হবে। সব মাইনর পড়ার দরকার নেই, কিছু কিছু ইম্পর্টেন্টগুলো পড়তে হবে, বাট মেজর কমিটিগুলো আমাদের পড়তেই হবে। আমি সব লিখিয়ে দেবো, প্লিজ হোল্ড অন। এবার যে কমিটিকে আমি স্কিপ করে চলে গেছিলাম সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। তোমাদের কাছে আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ দ্য ড্রাফটিং কমিটি, বাংলা হচ্ছে খসড়া কমিটি, যারা খসড়া প্রস্তুত করে। খসড়া কমিটির মেন লোক ছিলেন হচ্ছেন কে? বি.আর. আম্বেদকর, যিনি মনু সংহিতা পুড়িয়ে ফেলেছিলেন। জানো তো, বার্নিং দ্য মনু সংহিতা, মনুকে পুড়িয়ে ফেলেছিলেন বি.আর. আম্বেদকর। তো বি.আর. আম্বেদকর, এই বাবা সাহেব রায় আম্বেদকর, যে বি.আর. আম্বেদকর, এই বি.আর. আম্বেদকর কি করেছিলেন? তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়াও ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল কত সালে? 29শে আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটি গঠিত হয়। কত সাল? 29শে আগস্ট 1947। আমি আছি। ড্রাফটিং কমিটিতে টোটাল কতজন মেম্বার ছিল? আমি যদি বলি প্রথম থেকে, বি.আর. আম্বেদকর অ্যাজ এ চেয়ারম্যান, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালস্বামী আয়াঙ্গার, ডক্টর কে.এম. মুন্সি, একমাত্র মুসলিম মেম্বার ছিলেন সৈয়দ মোহাম্মদ সাদুউদ্দৌলা। আর কে ছিলেন? এন মাধবান রাও, যিনি বি.এল. মিত্তারের জায়গায় এসেছিলেন। আরেকজন ছিলেন টি.টি. কৃষ্ণমাচারী, যিনি ডি.টি. খৈতান বলে একজন ভদ্রলোক ছিলেন, 1948 সালে তিনি মারা যান। তার জায়গায় বসেছিল হচ্ছে এই টি.টি. কৃষ্ণমাচারী, নট ভিটি। আগেরটা ছিল ভিটি, এটা কিন্তু টি.টি। বোঝা গেল? এই ড্রাফটিং কমিটি তার ফার্স্ট ড্রাফট দিয়েছিল কত সালে? 21শে ফেব্রুয়ারি 1948 সালে। 1948 সালে এই ড্রাফটটা কে প্রস্তুত করেছিল? বি.এন. রাও। বি.এন. রাও কে ছিলেন? লিগাল অ্যাডভাইজার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদের একজন লিগাল অ্যাডভাইজার। কে ছিলেন? এই বি.এন. রাও। তার পুরো নাম বেনেগাল নারসিংহা রাও। ঠিক আছে, এইটুকু গল্প সবার ক্লাসে ক্লিয়ার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করলো? এবার সেকেন্ড ড্রাফট দেওয়া হলো। সেকেন্ড ড্রাফট দেওয়া হলো অক্টোবর মাসে 1948 সালে। এই আমি প্রথমেই বলেছিলাম কি হয়, ভারতবর্ষে যখন কোনো ড্রাফট দেওয়া হয় এটার উপর কি চলে? আলোচনা চলে, রিডিং চলে। এইরকমই সেকেন্ড ড্রাফট তখন দেওয়া হলো। এই সেকেন্ড ড্রাফটের ওপর বেস করেও 3টে রিডিং হলো, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। ফার্স্ট রিডিং চললো কত সাল থেকে কত সাল? 4th নভেম্বর 1948 থেকে 9th নভেম্বর 1948। সেকেন্ড রিডিং চললো 15ই নভেম্বর 1948 থেকে 17ই অক্টোবর 1949। থার্ড রিডিং চললো 14ই নভেম্বর 1949 থেকে 26শে নভেম্বর 1949। অ্যাট লাস্ট 26শে নভেম্বর 1949 সালে কি হলো? 284 জন মেম্বারের সম্মতিতে ভারতবর্ষের সংবিধান গৃহীত হলো। এর জন্য 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস পালিত হয়। কেন পালিত হয় তার রিজনটা বলে দিলাম। কেন? ওই দিনটাতে কি হলো? 3টে রিডিংয়ের পর টোটাল 7635টা টেবিল তৈরি করা হয়েছিল, যার মধ্যে 2473টি অ্যামেন্ডমেন্ট হয়েছিল। বোঝা গেল? ওই সাপেক্ষে 26শে নভেম্বর 1949 সালে ওখানে 200 টোটাল মেম্বার ছিলেন, 299 মেম্বার ছিল, কিন্তু 299 জন ভোট দেয়নি। ভোট দিয়েছিল কতজন? 284 জন। একটু আগে বললাম 284 এর সমর্থনে কি হলো? কনস্টিটিউশন গৃহীত হলো। কত সালে? 26শে নভেম্বর 1949 সালে। এই কারণে ওই দিনটি কেন কি সেলিব্রেশন হিসেবে করা হয়? ভারতীয় সংবিধান দিবস। ক্লিয়ার হলো এইটুকু? আচ্ছা, তারপরে যদি এগোই তাহলে আমরা কি দেখলাম যে 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হলো। ভারতের এই সংবিধান রচনা করতে টোটাল সময় লেগেছিল প্রায় 2 বছর 11 মাস 18 দিন মতো।
কোনো কোনো জায়গায় তোমরা 17 দিন দেখবে, কিছু কিছু বই আমি বলে রাখি, তুলসী প্রকাশনের একটি বই রয়েছে, ওখানে 17 দিন আছে। এমনও কিছু বই আছে সেই বইগুলোতে 17 দিন আছে, কিন্তু 18 দিন আমাদের যে বাইবেল বলা হয় যাকে এম লক্ষ্মীকান্ত, সেখানে রয়েছে 18 দিন। তো সেটাকেই আমরা অ্যান্সার হিসাবে ভাববো, কারণ ইউপিএসসি ওটাকেই ফলো আপ করবে, অন্য কাউকে নয়। এনসিআরটির বই যেগুলো আছে সেগুলো 18 দিন রয়েছে, তো সেখানে আমরা ওটাকে নেব। টোটাল খরচা হয়েছিল কত টাকা? 64 লক্ষ টাকা। ঠিক আছে, খরচা হয়েছিল তখনকার দিনে 64 লক্ষ টাকা, ইজ নট কম টাকা তৈরি করতে, টোটাল ড্রাফট প্রস্তুত করতে। টোটাল কটা কান্ট্রি ঘুরতে হয়েছিল এই ড্রাফটিং কমিটিকে? 60টা কান্ট্রি ঘুরতে হয়েছিল, 60 কান্ট্রিজ, টোটাল 60 কান্ট্রিজ ঘুরতে হয়েছিল ড্রাফটিং কমিটিকে। আমি আছি, তারপর বলো বলো কোশ্চেন বলো। এত 64 লক্ষ টাকা যেটা বললে, এত টাকা এলো কোথা থেকে? হ্যাঁ, এত খরচ শুধু এটা তৈরি করতে? তা তৎকালীন সময় শিল্পপতিরা ছিল না? তৎকালীন সময় ভারতবর্ষের লোকজন টাকা দান করেনি এর রেসপেক্টের জন্য? স্বাভাবিকভাবে টাকা আসবে কোথা থেকে, এখন কি সেটা কেউ ভাবে? টাকা তো, রাজনীতিতে টাকার অভাব। যাই হোক, এইটুকু গল্প ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, নেক্সট 26শে নভেম্বর অব্দি গল্প বলেছি। তোমরা জানো জাতীয় পতাকা রয়েছে, দেখেছো? জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়? 22শে জুলাই 1947 সালে। আমি আছি, 22শে জুলাই 1947 সালে জাতীয় পতাকা গৃহীত হয়। ডিজাইন কে করেছেন জানো তো? পিঙ্গালি বেঙ্গাইয়া। তো এই জাতীয় পতাকার সাথে সাথে আমাদের জাতীয় সং রয়েছে, মানে ন্যাশনাল সং রয়েছে, আর ন্যাশনাল অ্যানথিম রয়েছে। দুটো কিন্তু ডিফারেন্ট। ন্যাশনাল, আমি আছি, ওয়েট, ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। ন্যাশনাল অ্যানথিম কি? জনগণ মন অধি। জনগণ মন অধি কত সালে গৃহীত হয়েছিল? 24শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, তার আগের গল্প রয়েছে। এই যে 26শে নভেম্বর 1949 সালে যে সেশনটা হলো, সেই সেশনটাকে টেনে নিয়ে যাওয়া হলো 24শে জানুয়ারি অবধি। ওই দিন 3টে কাজ করা হলো। একটা হলো কি, জাতীয় সং যেটা আমরা বললাম বন্দে মাতরমকে নেওয়া হলো, ন্যাশনাল অ্যানথিম নেওয়া হলো যেটা হচ্ছে জনগণ মন অধি, আর কি নেওয়া হলো, আর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হলো। এই 3টে ঘটনা সেদিন করা হলো। এই সেশনটাই ছিল ফাইনাল সেশন, কিন্তু না, এই সেশনটাকে একটু বাড়ানো হলো। কত তারিখ অবধি? 26শে জানুয়ারি অবধি। কারণ এই 26শে জানুয়ারি দিনটার খুব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। কি ইম্পর্টেন্স? তোমরা জানো 1930 সালে পূর্ণ স্বরাজ নেওয়া হয়েছিল কংগ্রেসে। ওই দিনটাকে তারা লাহোর অধিবেশন যে 1929 সালে হয়, ওই লাহোর সেশনের মাধ্যমে কি করা হলো, 1930 সালে যে 26শে জানুয়ারি দিনটাই ভারতের স্বাধীনতা দিবস হিসাবে ঠিকঠাক জাতীয় কংগ্রেস চেয়েছিল হয়ে যাবে, কিন্তু ওই কাজের গলদে আর হয়নি, বিভিন্ন রকম হিস্টোরিক্যাল কাজ বা বিভিন্ন রকম আইনের গলদের কারণে। এর জন্য ওই সভাটাকে 26শে জানুয়ারি 1950 অব্দি নিয়ে যাওয়া হলো, এবং ওই দিন ভারতের সংবিধানকে কার্যকর করা হলো। এর জন্য ভারতীয় প্রজাতন্ত্র দিবস আমরা ওই দিন সেলিব্রেট করি। দেখবে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন কোনো অতিথি আসেন না, কিন্তু কোন দিন অতিথি আসেন? প্রজাতন্ত্র দিবসের দিন। তার মানে দেখো, আমাদের ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু স্বাধীনতার থেকেও ইম্পর্টেন্স পায় বেশি কোন দিনটা? প্রজাতন্ত্র দিবস। কারণ প্রজাতন্ত্র দিবসে আমাদের দেশের রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের নিজেদের হয়েছিল। কারণ স্বাধীনতা দিবসে তো তখন লর্ড মাউন্টব্যাটেন আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছিল। তারপরে তো রাজ্যগুলোকে একত্র করা, রাজ্যগুলোকে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের মাধ্যমে এই রাজ্য ওই রাজ্য সেই রাজ্যকে এক করা, সেই রাজ্যের রাজাদের সাথে কথা বলা, তাদেরকে একত্রিত করা, এই সমস্ত কাজ চলছিল। একত্রে পুরোভাবে কনস্টিটিউট হতে টাইম লেগেছিল প্রায় 1950 সাল অবধি। 26শে জানুয়ারি 1950 সালে গোটা দেশের সংবিধানকে নেওয়া হলো। কতগুলো ধারা নিয়ে সংবিধান এলো? 395টি ধারা। কতগুলো শিডিউল নিয়ে এলো? 8টি শিডিউল নিয়ে, মানে তপশিলি। আর কতগুলো পার্ট বা অধ্যায় নিয়ে এলো? 22টি পার্ট। বোঝা গেল এইটুকু গল্প। ভারতীয় সংবিধানের যে এই যে রিপাবলিক ডে 26শে জানুয়ারি আমরা সেলিব্রেট করি, তার একটা হিস্ট্রি বা হিস্টোরিক্যাল বা বিহাইন্ড দ্য স্কিনে আমরা বললাম, যেটা কংগ্রেসের পূর্ণ স্বরাজের দিন ছিল। ওই পূর্ণ স্বরাজের কারণে ওই দিনটাকে সেলিব্রেট করা হয়ে থাকে, বা ওই দিনটাকে অ্যাকসেপ্টেন্স বা গুরুত্ব অনেক বেশি। এইবার কনস্টিটিউশন যে গঠন হলো, পুরো গঠন বা এন্টায়ার সিস্টেম বা এন্টায়ার যে তৈরি হলো কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটাই ভারতের দেশের ভারতবর্ষের মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স প্রচুর পরিমাণে বেড়ে গেল।
এবং ভারতবর্ষের মানুষ তৎকালীন সময় এই সংবিধানকে মেনে চলতে শুরু করলো এবং সংবিধানটাকে পুরোপুরিভাবে তারা ফুললি কনস্টিটিউট করে তারা সংবিধানটাকে কার্যকর করলো। তাহলে দেখো, তোমাদের যে গল্পগুলো আমি সিকোয়েন্স ওয়াইজ বলতে থাকলাম, তাহলে এই যে 26শে জানুয়ারি 1950 সালে একদম ভারতের সংবিধান কার্যকর হয়ে একবারে তারা কি করলো, সেইখানে এবার ইলেকশন কন্ডাক্ট করতে হবে। কারণ কেন, ভারতের নতুন সংবিধান কার্যকর হয়ে গেছে। তো একবারে সেই সেশনটাকে ফাইনাল সেশন না করে একটা প্রভিন্সিয়াল পার্লামেন্ট তৈরি করা হলো। বোঝা গেল? প্রভিন্সিয়াল পার্লামেন্ট, যে পার্লামেন্টের ইলেকশন হবে 1951 এবং 52 সালে। ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় ইলেকশন হয়েছিল সেই সময়। 100 দিন ধরে ইলেকশন চলেছিল, 100 দিন ধরে। 1951 এবং 52 ফার্স্ট জেনারেল ইলেকশন। ওই ইলেকশনের মাধ্যমে সভা সদস্যরা নির্বাচিত হলো। আমি তাহলে বোঝাতে পারলাম? সবটা গল্পটা ক্লিয়ার হলো? তাহলে প্রথম থেকে যদি এবার রিক্যাপ করি, কি দাঁড়াচ্ছে? 1934 সালে এম এন রয় এলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া দিল। 1935-এ আইএনসি সাপোর্ট করলো। 1940-এ ব্রিটিশ নিল আগস্ট অফারের মধ্য দিয়ে। 1942-এ কি এলো? ক্রিপস এলো। ক্রিপসের মিশন চলে গেল, তারা কিছু করতে পারলো না। 46-এ এলো কারা? ক্যাবিনেট রইলো 3 জন মেম্বার নিয়ে, লর্ড পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার, চাপোর্ট ক্রিপস। তারপরে কি হলো? জুলাই মাসে ইলেকশন কন্ডাক্ট হলো। 389 জন মেম্বার নিয়ে তারা একটা ভাগ করেছিল, 292, 93, 4। অক্টোবরের রেজাল্ট 3 জন পেল, আইএনসি পেল 208টি, এআইএমএল পেল 73টি, 15টা ছিল আদার্স। নভেম্বর মাসে 1946-এ কনস্টিটিউশন পুরো ফুললি কনস্টিটিউট হয়ে গেল। 6 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো। 9 ডিসেম্বর ফার্স্ট মিটিং বসলো, সেখানে 211 জন মেম্বার জয়েন করলো। মুসলিম লীগ বয়কট করলো, সেখানে সচ্চিদানন্দ সিনহা ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট, অস্থায়ী সদস্য বা অস্থায়ী সভাপতি। সেকেন্ড মিটিং হলো 11 ডিসেম্বর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 কি করলেন, সেখানে 2 জন ভাইস প্রেসিডেন্ট এলেন, ভিটি কৃষ্ণমাচারী আর কে এলেন, এসসি মুখার্জি। 13 ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন, ড্রাফটিং কমিটি 29 আগস্ট। এইভাবে বিভিন্ন ঘটনাবলীর মধ্য দিয়ে যেতে 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 26শে নভেম্বর 1949-এ কি হলো, আমাদের কনস্টিটিউশনটা কি হলো, গৃহীত হলো। এবং অতি সাপেক্ষে 24শে জানুয়ারি 1950 সালে আমাদের কি করা হলো, জাতীয় সং এবং অ্যানথিম, তার সাথে সাথে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে নিয়ে আসা হলো। এবং কি করা হলো, তাছাড়াও আমাদের কি করা হলো, তাছাড়াও আমাদের হচ্ছে ভারতের সংবিধান শেষ পর্যন্ত কার্যকর হলো 26শে জানুয়ারি 1950 সালে। আজকের মতো আমাদের এখানে ক্লাসটা শেষ হলো। আজকে ভারতের সংবিধানের বেসিক